নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আসছেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। ফেলুদা, ব্যোমকেশ এবং কিরিটিরও আগে আধিপত্য ছিল এই বাঙালি গোয়েন্দার। তবে প্রিয়নাথ মুখোপাধ্যায় কোনো কাল্পনিক চরিত্র নন। তিনি ছিলেন তৎকালীন লালবাজার থানার ডিটেকটিভ দারোগা এবং তার চাকরি জীবনেরই কিছু রোমাঞ্চকর কেস তিনি তুলে ধরেন পাঠকদের সামনে। আজ শুনবেন তাঁরই রচিত একটি গল্প, চক্রভেদ। আজ আমাদের গল্প পাঠে রয়েছে সায়ন্তন এবং প্রিয়নাথ মুখোপাধ্যায় চরিত্রে এসো গল্প পড়ি চ্যানেল থেকে প্রীতম মুখোপাধ্যায় এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুরু হচ্ছে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের বিশেষ নিবেদন, দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী চক্রভেদ। দুপুরের দিকে দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় নিজের টেবিলে কিছু খুচরো কাগজপত্র দেখাশোনার কাজ একে একে সেরে নিচ্ছিলেন। এমন সময় পিয়ন এসে একটা খাম দিয়ে গেল। চিঠিটা লালবাজারের গোয়েন্দা দপ্তরের ওপর মহলের, বোঝাই যাচ্ছে কোনো মামলা সংক্রান্ত চিঠি। ভেতরে আরও একটা কাগজে বেশ অনেক মানুষের সই সমেত লম্বা একটা দরখাস্ত, সঙ্গে আলিপুরের ম্যাজিস্ট্রেট সাহেবের স্ট্যাম্প। দরখাস্তে যা লেখা আছে তার চেহারা মোটামুটি এরকম: নিম্ন স্বাক্ষরকারী বালিগঞ্জ নিবাসী প্রজাগণের নিবেদন, বিলায়েত হোসেন নামে এক ব্যক্তি বহুকাল ধরেই ওই অঞ্চলে বাস করতেন। এই ব্যক্তি যৌবনে প্রচুর অর্থ উপার্জন করে ভবিষ্যৎ সঞ্চয় এবং জীবিকা নির্বাহের পথ নিশ্চিত করে রেখেছিলেন। ইদানিং বার্ধক্য তাকে কিছুটা গ্রাস করেছে। বাগান এবং পুকুর সমেত ইটের পাকা বাড়ি, দামি বাসন, আসবাবপত্র ইত্যাদি ছাড়াও প্রচুর নগদ অর্থ তার সঞ্চিত ছিল বলে জানা যায়। এক কথায় বালিগঞ্জ অঞ্চলের মুসলমান প্রজাদের মধ্যে সর্বাপেক্ষা ধনী না হলেও অর্থ সম্পদে কারোর চেয়ে কম ছিলেন এমন নয়। বাড়িতে তার একমাত্র পুত্র মনসুর ছাড়া আর নিজের বলতে কেউ ছিল না। কিছুদিন আগে হেসারউদ্দিন নামের এক ব্যক্তির কন্যার সঙ্গে তার নিকাহ হয়। মনসুর একেবারে বালক নয়, বয়স 20 কোঠায়। বৃদ্ধ পিতার যথেষ্ট অর্থ ইচ্ছে মতো খরচ করার স্বাধীনতা থাকায় তার লেখাপড়া বেশি দূর এগোয়নি। যথাযথ শিক্ষা লাভের অভাবের ফলে এই বয়সে ধনী ঘরের ছেলেরা যেভাবে টাকা উড়িয়ে সময় কাটিয়ে থাকে, মনসুরও তার ব্যতিক্রম নয়। ছেলের কার্যকলাপ সম্পর্কে অনেক খবরই বিলায়েতের কানে বহুবার এসেছে, কিন্তু একমাত্র পুত্রের প্রতি স্নেহবশত বিশেষ কিছুই তিনি বলেননি। ফলত নানা জায়গায় নানা অকাজ কুকাজ করে বেড়াতে বেড়াতে একদিন শোনা গেল মনসুর বিনা কারণে এক ব্যক্তিকে এমন প্রহার করেছে যে তার মাথা ফেটে গেছে। এর আগেও সে ব্যক্তি অনেকবার মনসুরের নানা উৎপাত এবং দুর্ব্যবহার সহ্য করেছে, তবুও কোথাও কোনো অভিযোগ করেননি। কিন্তু এবারের ঘটনা একেবারে অসহ্য বোধ হওয়ায় সে আইনের দ্বারস্থ হল। এই মোকদ্দমার বিচার হয় আলিপুর ম্যাজিস্ট্রেট কোর্টে। ছেলেকে বাঁচানোর চেষ্টায় বৃদ্ধ অনেক অর্থব্যয় করেও কিচ্ছু করে উঠতে পারেননি। আদালতের বিচারে দোষীর 6 মাসের সশ্রম কারাদণ্ড হয়। ম্যাজিস্ট্রেট সাহেবের রায়ে হায়ার কোর্টে জজ সাহেবের কাছে পুনরায় আপিল করা হয়। জজ তা মঞ্জুর করে পুনর্বিচারের জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করেন। বিচারের দিন পর্যন্ত 1000 টাকা জামিনে মনসুরকে মুক্তি দেওয়া হয়। নিম্ন আদালতের রায়েও কিন্তু দোষীর 6 মাসের সশ্রম কারাদণ্ডই বহাল রইল। বিচারের দিন বা তার পরেও মনসুর আদালতে হাজির হলো না। ফলে যে ব্যক্তি তার মুক্তির জন্য জামিন হয়েছিলেন, আদালত তার কাছ থেকেই 1000 টাকা আদায় করল। এই ঘটনার কিছুদিন পরে মনসুর আলীর শ্বশুর হেসারউদ্দিন ওই অঞ্চলের অন্যতম দুষ্কৃতী রামেশ্বর মুখোপাধ্যায় এবং আরও 2-1 জনের সাহায্যে মনসুরের পিতা বৃদ্ধ বিলায়েত হোসেনকে কোথাও একটা নিয়ে যায়। কোথায় নিয়ে গেছে, কেনই বা নিয়ে গেল, এসব কথা কেউ জানে না।
এই সব ঘটনা দেখে আমরা মনে করেছিলাম বৃদ্ধ নিশ্চয়ই কোনো জরুরি কাজে অন্যত্র গেছেন, কাজ মিটিয়ে ফিরে আসবেন। আমরা যেমন ভেবেছিলাম তেমনটা হলো না। বহুদিন কেটে যাবার পরেও তিনি ফিরে এলেন না। তার সমস্ত অস্থাবর সম্পত্তি দখল করা হয়েছে। স্থাবর সম্পত্তি দখলের একটা চেষ্টা করা হচ্ছে। রাজদণ্ডের ভয়ে মনসুর লুকিয়ে আছে, সে এসবের কিছুই জানে না। বালিগঞ্জ অঞ্চলের নিবাসীদের সকলের ধারণা, এতদিনেও যখন বিলায়েত হোসেন ফিরে আসেননি, তখন তার সম্পত্তি লুট করে নিঃস্ব করে দিয়ে হেসারউদ্দিন, রামেশ্বর মুখোপাধ্যায়ের মতো মানুষেরাই তাকে নিয়ে গিয়ে হত্যা করেছে। এইসব কারণেই আমরা ধর্মাবতারের নিকট এই আবেদন করছি যে সরকার কর্তৃক এই ঘটনার যথাযথ তদন্ত করে এর প্রকৃত সত্য যেন উদ্ঘাটন করা হয়, এবং প্রকৃতই যদি বৃদ্ধের মৃত্যু হয়ে থাকে তাহলে তার হত্যার অপরাধী যারা, আইনের বিচারে যেন তাদের সাজা হয়। এই সুশাসিত ইংরেজ রাজত্বে বাস করেও এভাবে যদি ব্যক্তি হত ও তার যথাসর্বস্ব অপহৃত হয়, তাহলে কেউই মান, সম্ভ্রম এবং শান্তি নিয়ে এই অঞ্চলে থাকতে সাহস পাবে না। বৃদ্ধ বিলায়েত হোসেনকে হত্যা করার অপরাধে যাদের ওপর এখন আমাদের সন্দেহ, তারা একসময় নিতান্ত গরিব হলেও বৃদ্ধ বিলায়েত হোসেনের সম্পত্তিতে এখন তারা শক্তিশালী। সুতরাং বিনা পরিশ্রমে উপার্জিত অর্থ ব্যয় করতে তারা কোনো রকমভাবেই কুণ্ঠিত হবে না। এই অবস্থায় আমাদের আরও নিবেদন এই যে এই বিষয়ের তদন্ত করবার ভার যেন কোনো কর্তব্যপরায়ণ বিশ্বাসী লোককে দেওয়া হয়। দরখাস্তটা বার কয়েক ভালো করে পড়ে প্রিয়নাথের মনে হলো, এমন ঘটনা এদেশে এখনো পর্যন্ত আর একটাও ঘটেনি। দরখাস্তের সমস্ত বিবরণ যদি ঠিকঠাক হয় তাহলে ব্যাপারটা বেশ গুরুতর, তাতে সন্দেহ নেই। হেসারউদ্দিনকে প্রিয়নাথ চিনতেন না, কিন্তু রামেশ্বর মুখোপাধ্যায়ের সম্বন্ধে খুব ভালোভাবেই জানতেন। সে করতে পারে না এমন কোনো কাজ নেই। দিনের আলোয় সবার চোখের সামনে বিলায়েত হোসেনকে নিয়ে গিয়ে তাকে হত্যা করে আবার তারই সম্পত্তি লোকচক্ষুর সামনে অপহরণ করবে, একথা ভাবতে একটু খটকাই লাগে। রামেশ্বর দাগী আসামি হতে পারে, কিন্তু সে বোকা নয়। বিশেষত কয়েকজন গণ্যমান্য বুদ্ধিমান লোক তার পৃষ্ঠপোষক এবং পরামর্শদাতা। এই পরিস্থিতিতে রামেশ্বর সরাসরি এই ঘটনায় যুক্ত হবে এমন ভাবা কঠিন, তবে গোপনে হাত মেলানো কিছুই আশ্চর্য নয়। হেসারউদ্দিনকে সরাসরি না চিনলেও দরখাস্তের বিবরণ অনুযায়ী সে বিলায়েত হোসেনের বেয়ান। বিলায়েতের মৃত্যুর পর সমস্ত সম্পত্তি ছেলে এবং বৌমার নামেই হওয়ার কথা, কিন্তু আরও একটা খটকা হলো, বিলায়েতের বয়স অনুমান করে যা দাঁড়াচ্ছে তাতে তারও পরমায়ু খুব বেশি নয়। এই অবস্থায় সে কেন বিলায়েতকে হত্যা করে তার সর্বস্ব অপহরণ করবে, আর কেনই বা বদমাশ লোকেদের সেই সম্পত্তির ভাগ দিয়ে নিজের মেয়ে জামাইয়ের ভাবী সম্পত্তির অংশীদার করবে? রামেশ্বরের মতো পেশার এবং শ্রেণীর লোকেদের শত্রুর অভাব হয় না। তাকে বিপদে ফেলবার উদ্দেশ্যেই দরখাস্ত করা নয় তো? যাই হোক, সরেজমিন তদন্তের আগে এই সব সাত পাঁচ চিন্তা করে লাভ নেই। খুব সাবধানে এই ঘোরালো ব্যাপারের নিষ্পত্তি করতে হবে, এই ভেবে পরের দিন প্রিয়নাথ তদন্তের কাজ শুরু করলেন। দরখাস্তে মোট 10 জন লোকের স্বাক্ষর ছিল। বালিগঞ্জে উপস্থিত হয়ে দেখা গেল তাদের সকলেই বিলায়েত হোসেনের বাড়ির আশেপাশের বাসিন্দা। পুলিশের আগমনের খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সকলে এসে জমায়েত হলো। স্বাক্ষরকারীদের নাম যথাক্রমে সেলিম শেখ, বেলাল চৌধুরী, কালীনাথ সান্যাল, শম্ভুচরণ বিশ্বাস এবং শ্যামাপদ দাস। প্রিয়নাথ একে একে তাদের জেরা করা আরম্ভ করলেন। আপনি কতদিন ধরে বিলায়েত হোসেনকে চিনতেন? ছোটবেলা থেকেই বিলায়েতকে চিনি। ওর ছেলে মনসুরকে চোখের সামনে আমি জন্মাতে দেখেছি। একমাত্র ছেলে ছাড়া ওর আর কোনো আত্মীয় স্বজন আছে কিনা জানেন? ওর স্ত্রী অনেক দিন আগে মারা গেছেন। তারপরে মনসুর ছাড়া আর কেউ আছে বলে তো আমি জানি না, থাকলেও যোগাযোগ নেই। মাস 6 আগে হেসারউদ্দিনের মেয়ের সঙ্গে ওর ছেলের বিয়ে দিয়েছিল। মেয়েটি কোথায় আছে কিছু জানেন? সে মেয়ে তো বাপের বাড়ি আছে বলেই শুনেছিলাম।
মারামারি করে এক ব্যক্তিকে গুরুতর আহত করার অপরাধে ম্যাজিস্ট্রেট সাহেব তাকে 6 মাসের কারাবাস দিয়েছিলেন। তারপর তারা কোর্টে অ্যাপেল করেন, সেখানেও জজ সাহেবের রায়ে একই শাস্তি বহাল থাকে। তারপর থেকে মনসুর পলাতক। এইসব ব্যাপার আপনি জানেন? জানি, আর এও জানি পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। তার জামিন বাবদ যে 1000 টাকা জমা করার কথা ছিল, টাকাটা আদালত তার উকিলের কাছ থেকে আদায় করেছে। সেই উকিলও চেষ্টা করছেন মনসুর আলীর খোঁজ নেওয়ার, কিন্তু কেউই তার খবর পায়নি। জামিনে মুক্তি পাবার পর থেকে বিশেষ কেউই তাকে দেখেনি। সেলিম শেখ আর যা যা জানালেন তা হলো, তিনি প্রায়ই এ বাড়িতে যাতায়াত করতেন বিলায়েতের সঙ্গে গল্প করে সময় কাটানোর জন্য। পুত্রের এই দুরবস্থায় বৃদ্ধ খুবই মনোকষ্টে ছিলেন। বেয়ান হেসারউদ্দিনের সঙ্গে যে তার মনোমালিন্য ছিল এমন নয়, তবে হেসারউদ্দিন আগে এ বাড়িতে বেশি আসতো না। সম্প্রতি কখনো একা, আবার কখনো রামেশ্বর মুখুজ্জেকে সঙ্গে করে যাতায়াত শুরু করেছিল, তবে তাদের আসার কারণ তিনি কিছুই জানেন না। বিলায়েত একেবারেই বাড়ি থেকে বেরোতেন না, বাগানে কিংবা বারান্দায় বসে সময় কাটাতেন। একদিন গল্প করতে বাড়িতে এসে সাক্ষী ভদ্রলোক শুনলেন বৃদ্ধ রামেশ্বর এবং হেসারউদ্দিনের সঙ্গে কোথাও একটা বেরিয়েছেন। পুকুরঘাটে বেশ খানিক্ষণ অপেক্ষা করার পরও তিনি ফিরে এলেন না। প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, হেসারউদ্দিন বা রামেশ্বরের সঙ্গে আপনাদের তারপর আর দেখা হয়েছিল? তারা কি বলে এই ব্যাপারে? তারা ঠিক করে কোনো উত্তর দিতে পারে না। কখনো বলে বিলায়েত কোথায় গেছে তারা জানে না, কখনো আবার বলে তিনি নাকি লুকিয়ে ছেলের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গেই থাকছেন, আবার কখনো বলে তিনি নাকি মারা গেছেন। ওদের এইসব কথাবার্তা থেকে আমার সন্দেহ হয় নিশ্চয়ই এর তলে তলে কোনো রহস্য লুকিয়ে আছে। বৃদ্ধকে গোপনে খুন করে তারা ওনার সম্পত্তি সব লুট করেছে। দ্বিতীয় স্বাক্ষরকারী কালীনাথ সান্যাল বিলায়েত হোসেনের প্রজা, অর্থাৎ তারই জমিতে ভদ্রলোক বসবাস করেন এবং হোসেন সাহেবের বাড়ির সামনে তার একটা পাঠশালাও আছে। বিলায়েতের এই হঠাৎ অন্তর্ধানের পর একদিন সকালে কালীনাথ যখন পাঠশালায় বসে আছেন, তখন রামেশ্বর মুখোপাধ্যায় এবং হেসারউদ্দিন কয়েকজন জেলেকে সঙ্গে করে ওই বাড়িতে এসে 2-3টে পুকুরে জাল ফেলে সমস্ত মাছ ধরতে আরম্ভ করেন। এভাবে যখন পরপর 3-4 দিন অতগুলো পুকুরের সমস্ত মাছ বিক্রি করে সেই টাকা তারা আত্মসাৎ করতে থাকে, তখন কালীনাথ রামেশ্বরকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? যতই আপনাদের পরিচিত হোক না কেন, আপনারা অন্যের পুকুরে এইভাবে জাল ফেলে বড় বড় মাছ ধরে বিক্রি করে দিচ্ছেন, আর সেই সব টাকা যাচ্ছেই বা কোথায়? উত্তরে রামেশ্বর বলে, বিক্রির একটি টাকাও আমাদের পকেটে যাবে না। বিলায়েত হোসেনের নিজেরই হাতে টাকা নেই, তাই এইসব বিক্রি করেই উনি টাকার ব্যবস্থা করেছেন। এসবে আপনাদের নাক না গলানোই ভালো। এই কথার পর তখন আর কেউ তাদের কিছু জিজ্ঞেস করেনি। কিছুদিন বাদে তারা যখন বাগানের ফল পেরে সমস্ত বিক্রি করতে শুরু করলো, তখনও তারা ওই একই কথা বলে, বিলায়েত হোসেনের নির্দেশেই নাকি এইসব হচ্ছে। বাড়ির তৈজসপত্র, ধান, চাল, কাঁচা আনাজ সবই গরুর গাড়িতে চাপিয়ে তারা একে একে নিয়ে গেছে। কেউ জিজ্ঞেস করলে বলেছে যে ওই বৃদ্ধ তার বেয়াই হেসারউদ্দিনের বাড়িতে বাস করছেন, তাই তার প্রয়োজন মতো এইসব জিনিসপত্র হেসারউদ্দিনের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, এত সবের পরেও আপনাদের মনে কোনো সন্দেহ হয়নি? কালীনাথ বললেন, সত্যি কথা বলতে দারোগাবাবু, সন্দেহ যে হয়নি তা কিন্তু নয়। আর সেই জন্যই তো এখানকার কিছু লোককে পরপর কয়েকটা দিন এটা সেটার অছিলায় বলেছিলাম হেসারউদ্দিনের বাড়ি গিয়ে বিলায়েত হোসেনের সঙ্গে দেখা করার চেষ্টা করতে। দেখা তো হয়নি, বরন্তু একটু খোঁজ খবর নিতেই আশেপাশের লোকজন বলে কিনা বিলায়েত হোসেনকে তারা 2-3 মাসের মধ্যে এ বাড়ির ত্রিসীমানায় দেখেনি। আপনিই ভাবুন। বুঝলাম। আর এই জন্যই আপনাদের সবার সন্দেহ যে এরা মানুষটাকে খুন করে এইসব লুটপাট করে বেড়াচ্ছে, তাই তো? আমাদেরও সেটাই সন্দেহ হচ্ছে দারোগাবাবু। ঠিক আছে, আপনার বয়ান লিখে নেওয়া হলো, এরপর আপনি যেতে পারেন। তৃতীয় স্বাক্ষরকারী বেলাল চৌধুরীকে প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, আমরা খবর পেয়েছি তুমি বিলায়েতের দূর সম্পর্কের আত্মীয়, এই কথা কি ঠিক? বেলাল বললেন,
হ্যাঁ, আমি বিলাইত ভাইয়ের দূর সম্পর্কের আত্মীয়, কাছেই আমার বাড়ি। এর আগে যারা বয়ান দিলেন তাদের কথাবার্তা তুমি শুনেছ? তাদের সঙ্গে তুমি কি সহমত? শুনেছি, তাদের বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত। তবে আমি আর একটা জিনিস দেখেছি যেটা ওরা জানে না। কি জানো সমস্ত স্পষ্ট করে বলো, পুলিশের কাছে কোনো কিছু গোপন করবে না। না না দারোগা বাবু, বলছি। একদিন দুপুরবেলা, তখন ওই 1:30-2 বাজে, দেখলাম একটা মোটামুটি মাঝারি মাপের লোহার সিন্দুক গরুর গাড়িতে তুলে হেসারদ্দি আর রামেশ্বর রায় কোথায় যেন যাচ্ছে। ও সিন্দুক আমি চিনি, ওটা বিলায়েত ভাইয়ের নিকাহের সময় পাওয়া সিন্দুক। আগের সমস্ত ঘটনা জানা থাকায় আমি আর ওদের কাউকে কিছু জিজ্ঞাসা করিনি। তুমি যখন নিজের চোখে দেখলে তখন থানায় জানালে না কেন? আমরা খেটে খাওয়া মানুষ দারোগা বাবু, হেসারুদ্দির অনেক টাকা, ক্ষমতা। ইদানিংকালে রামেশ্বরের অবস্থাও একেবারে বদলে গেছে। সত্যি বলতে কি, ভয় পেয়েছিলাম হুজুর, শেষে যদি তারা আমাকেই ফাঁসিয়ে দেয়, পুলিশ যদি আমাকেই আবার সন্দেহ করে চালান করে। তাই আর সব কিছু আপনাদের বলতে সাহস করিনি। মাফ করবেন হুজুর। আচ্ছা, বেশ বেশ, তোমার বয়ান শেষ হয়েছে, এখন তুমি যেতে পারো। চতুর্থ এবং পঞ্চম সাক্ষী অর্থাৎ শম্ভুচরণ বিশ্বাস আর শ্যামাপদ দাসও মোটামুটি একই বয়ান দিল। শম্ভু বলল তার মনোহারি দোকান হেসারুদ্দিনের বাড়ির খুব কাছেই। সে সিন্দুক নিয়ে আসতে না দেখলেও সিন্দুক জাতীয় কিছু একটা ধরাধরি করে বাড়ির ভেতর ঢোকাতে দেখেছে। রামেশ্বর তারই মনোহারি দোকান থেকে প্রচুর জিনিসপত্র একেবারে কড়কড়ে নগদে কিনে নিয়ে গেছে। শ্যামাপদ দাসের বয়ানও এ কথার সমর্থন পাওয়া গেল। সে রামেশ্বরকে বহুদিন ধরে চিনত। একসময় যে লোকের দুবেলা খাওয়া জুটত না, আজ সে দামি জুতো পোশাক আশাক পরে, দামি আতর ব্যবহার করে। এ থেকেই সকলের কম বেশি ধারণা যে বিলায়েতকে খুন করে তার টাকা এ সমস্ত বিলাসের জন্য খরচ করা হচ্ছে। শ্রোতাদের এইখানে জানিয়ে রাখা কর্তব্য, পুলিশের কাজ, তদন্ত করার পদ্ধতি এসব নিতান্ত আইনের অনুসারী এবং অত্যন্ত ধৈর্য ও শ্রমসাপেক্ষ হলেও প্রত্যেক গোয়েন্দা এবং পুলিশ অফিসারের নিজস্ব সোর্স বা যাকে বাংলায় বলে খোঁচর থাকে। তাদের যাতায়াত, খবর সংগ্রহ করার পদ্ধতির সবটাই অন্ধকার জগতের অধীনে। এদের কেউ পকেটমার, কেউ দালাল, কেউ বেআইনি মদের দোকানের মালিক, কেউ বা ছিঁচকে চোর। বাকি 5 জন দরখাস্তকারীর বয়ান ও খোঁজর মারফত পাওয়া খবর থেকে প্রিয়নাথের ধারণা হলো দরখাস্তকারীরা যা বলছে তার মোটামুটি সবই সত্যি। বিলায়েতের বাড়িতে ঢুকে সহকারী অফিসার গৌরীমোহন সেনকে বললেন, এই সেন, বাড়ি তো সত্যি ফাঁকা করে দিয়েছে গো, একটা টেবিল, চেয়ার, এমনকি কাপড়ের টুকরো অবধি ছাড়েনি। ইন্সপেক্টর সেন একটু হতাশভাবেই জিজ্ঞাসা করলেন, এবার তাহলে তদন্ত কোন পথে এগোবে স্যার? প্রিয়নাথ বললেন, এত বিহবল হয়ে পড়ো না এক্ষুনি। সবচেয়ে আগে আমাদের হেসারউদ্দিন আর ওই রামেশ্বরকে জেরা করতে হবে। দেখি বাচাধনরা কি বলে। তারপর খবর নিতে হবে বিলায়েত হোসেন সত্যি মারা গেছে নাকি কোনো কারণে আত্মগোপন করে আছে। যদি সে আত্মগোপন করে থাকে, জানতে হবে কোথায় আছে এবং কেনই বা এমনভাবে লুকিয়ে আছে। এইসব প্রশ্নের উত্তর পেলেই ধীরে ধীরে রহস্যের জট ছাড়তে থাকবে। সেদিন সব দেখে শুনে সব স্থির করে প্রিয়নাথ এবং ইন্সপেক্টর সেনের ফিরতে বেশ রাত হলো। পরের দিন সকালে রামেশ্বরের বাড়ি গিয়ে ডাকতেই সে যেন ভারী খুশি হয়ে উঠল। তাড়াতাড়ি দরজার কাছে এসে হাসি মুখে বলল, আরে দারোগা বাবু, কতদিন পর আবার আপনার সঙ্গে দেখা হলো। এই দিনের কুটিরে পদার্পণ করলেন আপনি, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। প্রিয়নাথ একটু হালকাভাবে বললেন, তোমার বাড়িতে আমি বোধহয় বিশেষ সৌভাগ্য বয়ে আনতে পারিনি, বরং কিঞ্চিৎ দুর্ভাগ্যই আছে তোমার কপালে। এ কথা শোনার পরেও রামেশ্বর ভয় পেল না। হাসিটা গালে জিয়ে রেখে যেন একটু জোরের সাথেই বলল, ইদানিংকালের মধ্যে আমি কোনো কাজ করিনি যাতে দুর্ভাগ্য এসে জুটতে পারে। বলুন না, কি দরকারে এসেছেন আপনি? আপনার সব প্রশ্নের যথাযথ উত্তর দেব। তোমাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। যেতে হবে?
কোথায় যেতে হবে? এশারউদ্দিনের বাড়ি। এইবার রামেশ্বরের কথায় চমকানোর পালা প্রিয়নাথের। সে বলল, দারোগাবাবু, আমার বাড়িতে আপনার আসার কারণ আপনি নিজে খুলে না বললেও আমি আপনার কথায় সবই বুঝতে পেরেছি। আপনি এই ঘটনার দায়িত্বভার গ্রহণ করায় আমার সৌভাগ্য তো বটেই, কারণ অন্য কেউ হলে কেসের আগা মাথা না বুঝে নিশ্চিত আমাকেই অপরাধী বলে চালান করত। হেসারউদ্দির বাড়িতে যাবার দরকার নেই। আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি তিনি আপনার অনেক দিনের পরিচিত। সেখানে গেলেই আপনি অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। এই কথায় মনে মনে বিস্মিত না হয়ে প্রিয়নাথ পারলেন না। দরখাস্তের কথা কিছু না জানিয়েই নানা কিছু বলে হেসারউদ্দিন আর রামেশ্বরের খবর বের করে আনবেন। সমস্ত কথা শেষে দরখাস্তের ব্যাপারটা জানাবেন। তাতে রামেশ্বর একটা আচম্বিত ধাক্কা বা মেন্টাল শক পাবে। ফলে সে যদি তখনও কিছু গোপন করে থাকে তাহলে সামান্য চাপ দিয়ে সেটা জেনে নেওয়া কঠিন হবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল দরখাস্তের ব্যাপারটা তার অজানা নয়, আর হেসারউদ্দিন নাম করা মাত্র রামেশ্বর পলকে সবটা ধরে নিয়েছে। এরপরে আর কিছু বলার নেই চিন্তা করে প্রিয়নাথ ভাবলেন, দেখাই যাক কোথায় নিয়ে যেতে চায়। অবশেষে প্রিয়নাথ এবং রামেশ্বর শহরের একজন বিখ্যাত ও গণ্যমান্য উকিলের বাড়িতে গিয়ে পৌঁছলেন। এই উকিল সত্যিই প্রিয়নাথের বহুকালের পরিচিত এবং বন্ধুস্থানীয়। উকিল হরিপদ লাহিড়ীর বাড়িতে যখন ওরা পৌঁছলেন তখন তিনি কয়েকজন মক্কেলের সঙ্গে বোধহয় মামলা বিষয়ে আলোচনা করছিলেন। প্রিয়নাথকে দেখে সাদর সম্ভাষণ করে ঘরে এনে বসালেন। রামেশ্বর সঙ্গেই ছিল, তাই আসার কারণ সমেত গোটা ব্যাপারটা বুঝতে আর দেরি হলো না। সামান্য কুশল বিনিময়ের পর হরিপদ উকিল বললেন, আপনি কেসের দায়িত্ব নেওয়ায় আমি ভীষণভাবে আশ্বস্ত হয়েছি। কিছু মনে করবেন না, আসলে পুলিশের সাথে আমাদের তো ওঠা বসা খুব একটা কম হয় না। অধিকাংশ লোকই কোনো কাজের নয়, তাদের দ্বারা যে মামলা নিষ্পত্তি হওয়ার নয় সে কথা আলাদা করে আর বলবার দরকার হয় না। তবে আপনার কথা আলাদা। যাই হোক, এখানে আজ বড্ড ভিড়, আপনার অসুবিধা হতে পারে। আপনি এক কাজ করুন, আজ সন্ধেবেলা একবার চলে আসুন। আমি হেসারউদ্দিন সমেত সমস্ত লোকজনকে আনানোর ব্যবস্থা করছি, আর আমার অন্যান্য মক্কেলদেরও আসতে বারণ করে দিচ্ছি। প্রিয়নাথ ভাবলেন প্রস্তাব মন্দ নয়, একসঙ্গেই সবার জেরা হয়ে যাবে। তাই সম্মতি দিয়ে লালবাজারে ফিরে এলেন। রামেশ্বর ফিরল না, সেখানেই বসে রইল। সন্ধেবেলা হরিপদবাবুর বাড়ি গিয়ে দেখা গেল রামেশ্বর ছাড়াও 2-3 মুসলিম রোয়াকে বসে নিজেদের মধ্যে কথা বলছে। এরা নিশ্চয়ই হেসারউদ্দিন এবং তার লোকজন। হরিপদবাবু এবং প্রিয়নাথের কথোপকথন হলো খানিকটা এই রকম। কেসের ব্যাপারে আপনি বিস্তারিতভাবে সবটা জানেন? বিশেষ বিস্তারিতভাবে জানি না, শুধু এইটুকু শুনেছি যে রামেশ্বর আর হেসারউদ্দিন কয়েকজন লোকের নামে এরা বিলায়েত হোসেনকে খুন করে, তারপর তার যথা সর্বস্ব লুট করে। এই অপরাধেই তাদের উপর নালিশ রুজু হয়েছে। অভিযোগ সেই রকমই বটে। তাও যদি আপনি চান তাহলে আপনার মক্কেলদের বিপক্ষে যে দরখাস্ত হয়েছে তা আমি আপনাকে দেখাতে পারি। আচ্ছা, সেই দরখাস্তটা দেখাতে আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমিও একবার দেখতে চাই। অন্তত একবার চোখের দেখা দেখলে তো ক্ষতির কিছু নেই। এই দরখাস্তে যে 10 জন লোকের নাম স্বাক্ষর হয়েছে তারা সকলেই আসল লোক তো, নাকি কতগুলো মিথ্যে নাম সাজিয়ে দরখাস্তের কলেবর পুষ্টি করা হয়েছে? দরখাস্তে স্বাক্ষর করা প্রত্যেকটি লোকই বালিগঞ্জ অঞ্চলের অধিবাসী। আমি নিজে তাদের সাক্ষ্য নিয়েছি। দরখাস্তে যা যা বিষয় লেখা আছে সকলেই কি সেসব কথার সাথে সহমত পোষণ করে? শুধু তারা নয়, বালিগঞ্জের ছেলে বুড়ো সবাই এক বাক্যে দরখাস্ত লিখিত সমস্ত বিষয়ে সহমত পোষণ করে। তদন্ত এবং সাক্ষ্য প্রমাণ অনুযায়ী আপনার কি মনে হয়? এদের বিপক্ষে যেসব প্রমাণ সংগ্রহ করেছেন তা আমায় দেখাতে কোনো আপত্তি নেই, সেটা আপনি আগেই বললেন। যে খাতায় সাক্ষীদের জবানবন্দি লিখেছেন সেই কাগজপত্র আপনার কাছে এই মুহূর্তে আছে? আছে বই কি। সাক্ষীদের অধিকাংশ কথাই অস্বীকার করা যায় না, তবু এখানে এমন কোনো প্রমাণ নেই যা আমার মক্কেলদের অকাট্যভাবে দোষী সাব্যস্ত করতে পারে। আপনি দরখাস্তকারীদের জবানি যেমন খাতায় তুলে নিয়েছেন ঠিক তেমনই অভিযুক্তদেরও জেরা করে তাদের বয়ান নিন। আমার বিশ্বাস তাতে সব ঘটনা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
জবানবন্দি নিলেও দরখাস্তের সমস্ত কথা তারা তো আর মেনে নেবে না। সবটা না হলেও অনেক কথাই মেনে নেব। যদি অধিকাংশ কথা তারা স্বীকারই করে নেয়, তাহলে আপনি তাদের সম্পূর্ণ নির্দোষ বলছেন কিভাবে? আমার বিশ্বাস তাদের যুক্তি এবং কথাগুলো শুনলে আপনাকেও তাদের সায় দিতে হবে। ওরা কি সত্যি বিলায়েত হোসেনকে বাড়ি থেকে অন্যত্র নিয়ে গিয়েছিল? আমি যেটুকু শুনেছি তাতে তো সেরকমই মনে হয়। আপনার কথার ধরন থেকে মনে হয় উনি এখনো জীবিত আছেন। যদি তাই থাকেন, তাহলে কোথায় আছেন? আর কেনই বা তার জিনিসপত্র সরানোর দরকার পড়ল? আশা করি অভিযুক্তদের ভালো করে জেরা করলে আপনি সবটাই জানতে পারবেন। যে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তারা সকলেই কি এখানে আছেন? আমি সকলকেই আনিয়ে জেরার ব্যবস্থা করে রেখেছি। বেশ। প্রিয়নাথ সবচেয়ে প্রথমে জেরা করে রামেশ্বরকে জিজ্ঞেস করলেন, তুমি হিন্দু এবং ব্রাহ্মণ সন্তান, মুসলমানদের সঙ্গে মিলে এইসব কাজ কেন করতে গেলে? রামেশ্বর জিজ্ঞেস করল, কোন কাজ? প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, অসহায় বৃদ্ধ বিলায়েত হোসেনকে খুন করে তার সর্বস্ব তুমি লুট করনি? দেখুন, বিলায়েত হোসেনকে খুন আমি করিনি, তার সম্পত্তি অপহরণও করিনি। তবে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছি, এ কথা সত্যি। তাকে সরিয়ে নিয়ে যাওয়ার দরকার হলো কেন? রামেশ্বর বলল, হেসার উদ্দিন আমার বহুকালের পরিচিত লোক, তার উপকারের জন্যই আমি এই কাজ করেছি। তবে এতে কোনো অন্যায় হয়েছে বলে কিন্তু আমি মনে করি না। প্রিয়নাথ একটু কড়াভাবে বললেন, এই ব্যাপারে পরপর কি কি করেছো পরিষ্কারভাবে খুলে বলো। আপনি বোধহয় জানেন হেসার উদ্দিন বিলায়েত হোসেনের সম্বন্ধী। বিয়ের কিছুদিন পরেই মনসুর মারামারির দায়ে 6 মাসের কারাদণ্ডের সাজা পায়। মনসুরের মোকদ্দমার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। তোমায় যে বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দাও। আছে দারোগাবাবু, সম্পর্ক আছে বলেই তো কথাটা বললাম। সবটা গুছিয়ে না বললে কিছু স্পষ্ট করে বুঝতে পারবেন না তো। আচ্ছা বেশ, যেমনভাবে তোমার সুবিধা হয় বলো। আদালতে মনসুরের বিচারের রায়ের বিরুদ্ধে পরে আপিল হয়, আর আপিলের বিচার শেষ না হওয়া অবধি সে 1000 টাকার জামিনে মুক্তি পায়। বিচারের দিন মনসুর আলী আদালতে উপস্থিত ছিল না। আপিল আদালতে নিম্ন আদালতের রায় বহাল রইল। 6 মাস সশ্রম জেল খাটতে হবে এই ভয়ে সে আদালতে হাজির হয়নি। সুতরাং জামিনদারের কাছ থেকে তার জামিনের 1000 টাকা আদায় করা হয় এবং তার নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট বেরোয়। ওয়ারেন্ট জারি হওয়ার পর কিছুদিন পর্যন্ত সে নিজের বাড়িতেই লুকিয়েছিল। ক্রমশ একথা চাউর হয়ে পুলিশের কানে ওঠে। সেই সময় একদিন রাতে মনসুর নিজের বাড়ি ছেড়ে শ্বশুর হেসার উদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এই খবরও পুলিশ জানতে পেরে তাকে ধরার চেষ্টা চালাতে থাকে। হেসার উদ্দিন আমার বহুদিনের পরিচিত, তিনি প্রায়ই আমার বাড়ি আসতেন, আমিও তার বাড়িতে যাতায়াত করতাম। তার মুখেই সমস্ত ঘটনা আমি জানতে পারি। সেই সময় একদিন হেসার উদ্দিন আমাকে বললেন, তার একমাত্র জামাই যখন পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তখন তাকে জেল খাটতে দেওয়া উচিত নয়। আবার শ্বশুর বাড়ি থেকে তাকে পুলিশ তুলে নিয়ে গেলেও বিষয়টা অত্যন্ত লজ্জার। অবশেষে সলা পরামর্শ করে তারকেশ্বরের কাছে এক গ্রামে হেসার উদ্দিনের এক আত্মীয়ের বাড়িতে মনসুরকে রেখে আসবার সিদ্ধান্ত নেওয়া হলো। এর একটা কারণ হলো যে প্রথমত সে পুলিশের চোখের আড়াল হয়ে যাবে, আর দ্বিতীয়ত ওই অঞ্চলের পুলিশ এ ঘটনার কিচ্ছু জানে না, তাই ওখানেই তার থাকা নিরাপদ। মাসে মাসে কিছু টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে সেই আত্মীয় তাকে আশ্রয় দিতে রাজি হলেন। এভাবে কিছুদিন চলার পর একজন লোক এসে খবর দিল মনসুরের ভীষণ শরীর খারাপ করেছে। আমি আর হেসার উদ্দিন সেখানে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করলাম। একটু সুস্থ হতে 3-4 দিন বাদে ফিরে এলাম, কারণ আমাদের পক্ষে বেশি দিন সেখানে থাকা সম্ভব নয়। ছেলের অসুখের খবর শুনে বিলায়েত হোসেন একেবারে অধীর হয়ে উঠলেন। অবশ্য তাকে দোষ দেওয়া যায় না, একজন পিতার পক্ষে সেটাই তো স্বাভাবিক। আমাদের বহু প্রবোধ ও সান্ত্বনাতেও একবার ছেলের মুখ দেখবার জন্য তিনি অস্থির হয়ে রইলেন। এমন সময় মনসুরের লেখা একটা চিঠি হেসার উদ্দিনের কাছে এসে পৌঁছল। প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, কোনো লোক কি হাতে করে চিঠি দিয়ে গিয়েছিল? রামেশ্বর উত্তর দিল, কোনো লোক চিঠি নিয়ে আসেনি, ডাকে সেই চিঠি হেসার উদ্দিনের কাছে পৌঁছয়। চিঠিটা এখন কোথায়?
ওটা এখন উকিল লাহিড়ী মশাইয়ের কাছে আছে, আপনি ইচ্ছা হলে দেখতে পারেন। রামেশ্বরের কথা শুনে উকিল মশাই নিজেই তার বাক্স থেকে চিঠিটা বের করে প্রিয়নাথের হাতে দিলেন। মোটামুটি সাদামাটা বাংলায় লেখা চিঠি। এবার হেসারউদ্দিনকে জিজ্ঞেস করলেন প্রিয়নাথ, এই চিঠি কার লেখা বলে তোমার মনে হয়? হেসারউদ্দিন জবাব দিলেন, আমি মনসুরের হাতের লেখা খুব ভালোভাবেই চিনি। এ চিঠি তারই লেখা আছে বাবু। চিঠি পেয়ে তোমরা কি করলে? ছেলের চিঠি দেখা মাত্র বিলায়েত ভীষণ বিচলিত হয়ে পড়লেন। হেসারউদ্দিনকে বারবার অনুরোধ করতে লাগলেন যত শীঘ্র সম্ভব ছেলের সঙ্গে যেন তার দেখা করার ব্যবস্থা করা হয়। যে চিঠি পেয়ে বৃদ্ধ বিলায়েত হোসেন অত উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন, সেই চিঠি প্রিয়নাথও পড়ে দেখলেন। তার সারমর্ম হলো খানিকটা এই রকম। আমার শরীরের অবস্থা যেমন দেখে গেছিলেন, তেমন অবস্থায় আরও 2-3 দিন কাটে। তারপর অসুখ আবার বেড়েছে, দিন দিন যেন উত্তরোত্তর আরও বাড়ছে। শরীরের গতি কখন কি হয় বলা যায় না। বাবাকে একবার দেখার জন্য আমার মন অস্থির হয়ে আছে। বাড়িতে গিয়ে তাকে যে একবার দেখে আসবো, সে ক্ষমতা আমার নেই এখন। তাই একদিনের জন্য বাবা যদি একবার এখানে আসতে পারেন, তাহলেও আমার মনের শান্তি হয়। আপনি আমার এই চিঠিটা বাবাকে দেখাবেন এবং তাকে একবার এখানে আসতে বলবেন। যদি তিনি একদিনের জন্য এখানে আসতে পারেন, তাহলে আপনি তাকে সঙ্গে করে এখানে নিয়ে আসবেন, কারণ আমি কোথায় আছি তা তিনি জানেন না। আমি এ পর্যন্ত তাকে কোনো চিঠি লিখিনি। ভয় হয় কি জানি, তার নামে লেখা চিঠি যদি কোনোভাবে অন্য কারোর হাতে পড়ে, তাহলেই তো সর্বনাশ। আপনি যদি কাজের চাপে না আসতে পারেন, তাহলে রমেশ্বরবাবুর সঙ্গে বাবাকে এখানে পাঠিয়ে দিলেও চলবে। প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, ছেলেকে দেখার জন্য বিলায়েত হোসেন সেখানে গিয়েছিল কি? রামেশ্বর বলল, চিঠি পড়ে ছেলেকে দেখার জন্য বৃদ্ধ যে কতটা ব্যস্ত হয়ে পড়েন তার বলার নয়। তার এই অবস্থা দেখে আমরা সেখানে তাকে নিয়ে যাওয়াই ঠিক করলাম। এভাবেই আর 2-1 দিন দেরি হয়ে গেল। ঠিক এমন সময় সেই হেসারউদ্দিন আরও একটা চিঠি পেলেন। সেই চিঠি পড়ে আর দেরি করা উচিত নয় বিবেচনা করে বিলায়েত হোসেনের কাছে গেলাম। চিঠি পড়ে তিনি এবার একেবারে ভেঙে পড়লেন। সেই চিঠি কোথায়? সেটিও হরিপদবাবুর কাছে আছে। উকিলবাবু রামেশ্বরের কথায় সেই চিঠিও নিজের বাক্স থেকে বের করে প্রিয়নাথের হাতে দিলেন। হুবহু আগেরটার মতোই একই কাগজ এবং একই হস্তাক্ষরে লেখা রয়েছে। এর আগে আমি আপনাদের একটি চিঠি দিয়েছিলাম, সেটি বোধহয় আপনাদের কাছে পৌঁছেছে, কিন্তু তারপর বাবা কিংবা আপনি কেউই এখানে এলেন না। আমার অসুস্থতা ক্রমশ বাড়ছে। এ যাত্রা বাঁচব সে আশাও আমার নেই, নতুন করে চিঠি লিখবার ক্ষমতাও নেই। বাবাকে বলবেন, তার যদি আমার সঙ্গে দেখা করবার ইচ্ছে থাকে, তাহলে যেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে দেখা করে যান। বেশি দেরি হলে আর কোনো দিনই হয়তো দেখা হবে না আমার সঙ্গে। যেদিন এই চিঠি আমরা বৃদ্ধের হাতে দিই, সেদিন তাকে আর কোনোভাবেই সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখা গেল না। যে গ্রামে তার ছেলে রয়েছে সেখানে যাবার জন্য দ্রুত তৈরি হয়ে তিনি আমাদের সঙ্গে বেরোলেন। গ্রামে গিয়ে দেখা গেল মনসুর সত্যিই প্রচণ্ড অসুস্থ। আমরা গ্রামেরই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে মনসুরের চিকিৎসা চালাতে লাগলাম। ক্রমে আবার সে সুস্থ হতে শুরু করল। অসুখ অনেকটা ভালো হবার পর আমি এবং হেসারউদ্দিন বাড়ি ফেরার আয়োজন করলাম। বিলায়েত হোসেনকে ফেরার কথা বললে তিনি জানালেন যে ছেলেকে সম্পূর্ণ সুস্থ না করে তিনি বালিগঞ্জে ফিরবেন না। অগত্যা আমরা দুজনেই কলকাতা এলাম। ঘরে ফিরে নিজেদের কাজকর্মে মন দিলেও বিলায়েত হোসেন বা মনসুর আলীর আর কোনো খবর পাওয়া গেল না। শেষে হেসারউদ্দিনও চিন্তিত হয়ে পড়লেন। তখন দুজনে স্থির করলেন আরও দিন কয়েক অপেক্ষা করা হবে। এর মধ্যে যদি তিনি না ফেরেন বা একান্তই তাদের কোনো খবর না পাওয়া যায়, তাহলে গ্রামে গিয়ে খোঁজ নিতে হবে। আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার পরের দিন হেসারউদ্দিনের কাছে একটা টেলিগ্রাফ এলো। এবার আর কিছুই বলতে হলো না। টেলিগ্রাফের কথা শোনা মাত্রই উকিল সেটি প্রিয়নাথের হাতে দিলেন। অন্যান্য সমস্ত চিঠির মতোই টেলিগ্রাফটাও হেসারউদ্দিনের নামে। তাতে লেখা হয়েছে,
বাবা খুব অসুস্থ, সম্ভব হলে অন্তত একবার এসে তার সঙ্গে দেখা করে যাবেন। হেসারউদ্দিন এই টেলিগ্রাফ পাওয়া মাত্র আমায় এসে সেটা দেখালেন। তার সঙ্গে কথা বলে ঠিক করলাম সেই দিন সন্ধ্যার পরই আমরা দুজন বৃদ্ধকে দেখতে যাব। পরামর্শ মতো সন্ধ্যের পর আমরা যখন হেসারউদ্দিনের বাড়ি থেকে বেরোচ্ছি, সেই সময় আর একজন টেলিগ্রাফ পিয়নকে হেসারউদ্দিনের বাড়ির দিকে আসতে দেখা গেল। ক্রমে সে আমাদের কাছে এসে আর একটা টেলিগ্রাফ হেসারউদ্দিনের হাতে দিল। উকিলের কাছ থেকে টেলিগ্রাফটা নিয়ে প্রিয়নাথ দেখলেন তাতে লেখা, বাবা মারা গেছেন, এই টেলিগ্রাফ পাওয়া মাত্রই আপনারা এখানে চলে আসুন। এই শেষ টেলিগ্রাফে আমাদের মনের অবস্থা সে সময় কি হলো তা আপনি নিশ্চয়ই বুঝবেন। যাই হোক, বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি তখন আর কিছু চিন্তা না করে গ্রামে গিয়ে দেখলাম বিলায়েতের কবর এবং দাফনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। মনসুর জানালো হঠাৎ ওলা ওঠা রোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ মারা গেছেন। অন্যান্য পারলৌকিক ক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মনসুর ওই গ্রামেই রইল। আমরা এদিকে কাজকর্মের সমস্ত গুছিয়ে আবার কয়েকদিন বাদে গিয়ে কিছু স্বজাতি এবং ফকির শ্রেণীর মানুষকে সামান্য ভোজ দিয়ে মনসুরকে নিয়ে কলকাতা ফিরে এলাম। যে সময় ওই বাড়ির জিনিসপত্র হেসারউদ্দিনের বাড়িতে আনা হয়েছে এবং গাছের ফল ও পুকুরের মাছ বিক্রি করে সেই টাকা তোলা হয়েছে, তখন মনসুর তার শ্বশুর বাড়িতে পুলিশের ভয়ে বাধ্য হয়ে লুকিয়েছিল। তাই সে সময় যা করেছি তার আদেশ অনুযায়ী করেছি, কারণ যখন তার নিজের বেরোনোর কোনো উপায় নেই তখন আমরা ছাড়া আর কে তাকে সাহায্য করবে। অথচ আমরা সাহায্য না করলে তার সমস্ত জিনিসপত্র 12 ভূতে লুটে পুটে নিত। এবার আপনিই বিচার করে দেখুন, আমরা বিলায়েত হোসেনকে হত্যা করে তার যথাসর্বস্ব লুট করেছি কিনা, নাকি মানুষ ও যথার্থ বন্ধু হিসেবে নিজেদের কর্তব্য পালন করেছি। বিলায়েত কি তাহলে সত্যি মারা গেছে? হ্যাঁ দারোগাবাবু, তিনি সত্যি মৃত। মনসুর আলী কি এখনো জীবিত নাকি সেও মৃত? মনসুর আলী এখনো জীবিত আছে বলেই জানি। যদি সে জীবিত থাকে তাহলে কোথায় আছে কিছু জানো? বিলায়েত হোসেনের মৃত্যুর পর যতদিন সে হেসারউদ্দিনের বাড়িতে ছিল ততদিন তার খবর পেয়েছি, তারপর তার কথা আমি কিছু জানি না। শেষের কথাটুকু রামেশ্বর বলল বটে, কিন্তু প্রিয়নাথের মনে তার বলার ভঙ্গিটা একটু খটকা লাগলো। মনে হলো সে যেন সত্যি কথা বলছে না। মনসুর কোথায় যেন সে জানে, অথচ প্রকাশ করতে চায় না। যাই হোক, রামেশ্বরের জবানবন্দির পর হেসারউদ্দিনের জবানবন্দি নেওয়া হলো। সেও মোটামুটি একই বর্ণনা দিল। বয়ান নেওয়া শেষ হলে উকিলবাবু জিজ্ঞেস করলেন, প্রিয়নাথবাবু, এখন আপনি বুঝতে পারছেন তো আমার মক্কেলরা এই মোকদ্দমায় আসলে নির্দোষ? প্রিয়নাথ উত্তর দিলেন, আমি এখনো ঠিক বুঝতে পারছি না। এই ব্যাপারে ভালো করে চিন্তা ভাবনা করে আমি আপনাকে সব কথা বলবো। সেই সঙ্গে আর কোনো বিষয়ে জানার দরকার পড়লে আপনার সঙ্গে আমি যোগাযোগ করে নেব। এই বলে সমস্ত কাগজপত্র তিনি নিয়ে বেরিয়ে এলেন। তবে উকিলবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি না গিয়ে বিলায়েত হোসেনের বাড়ি উপস্থিত হলেন প্রিয়নাথ। হরিপদবাবু যে দুটো চিঠি প্রিয়নাথের হাতে দিলেন সেগুলো সত্যি মনসুরের হাতে লেখা কিনা তা যাচাই করার জন্য সেখানে যাওয়া প্রয়োজন। দরখাস্তে স্বাক্ষরকারী লোকজন কেউ বলল সেই চিঠি মনসুরের হাতে লেখা হতে পারে না, আবার কেউ বলল একটু একটু যেন তার হাতের লেখার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। অতএব স্থির করে কোনো সিদ্ধান্তেই আসা গেল না। রাতে বালিগঞ্জ থেকে ফেরার পথে আপন মনে চিন্তা করতে করতে অনেকগুলো প্রশ্ন প্রিয়নাথের মনে জড়ো হলো। চিঠি দুটো সত্যিই কি মনসুর আলীর লেখা? যদি তারই লেখা হয় তবে কিছু বলার নেই, কিন্তু যদি তা না হয় তাহলে কার লেখা? তাহলে টেলিগ্রাফ কে পাঠালো? সেগুলো কি মনসুরের পাঠানো? সত্যিই কি বৃদ্ধ বিলায়েত হোসেন ওলা উঠা রোগে মারা গেছে, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে? একবার এও মনে হলো হয়তো এরা যা বলছে তার সবই সত্যি। ছেলেকে চোখের দেখা দেখবার জন্য বৃদ্ধ বিলায়েত হোসেন সেখানে গিয়েছিল, তারপর সেখানেই অসুস্থ হয়ে মারা গেছে। আবার এমনটাও হতে পারে এরা যা বলছে তার সবটাই মিথ্যে। প্রথমে ষড়যন্ত্র করে দুটো চিঠি লিখে ডাকে ফেলে দিয়ে পরে সেই চিঠি আবার হাতে পেয়ে তা বৃদ্ধকে দেখিয়ে এই বলে বিশ্বস্ত করেছে যে মনসুর সত্যিই অসুস্থ। এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই ছেলেকে দেখার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েন। তাই বিলায়েত হোসেনকে বাড়ি থেকে বার করে অন্য জায়গায় নিয়ে যেতে রামেশ্বরদের কোনো অসুবিধা হয়নি।
এভাবেই ইচ্ছামতো জায়গায় তাকে নিয়ে গিয়ে নিজেদের কাজ মিটিয়ে পরে আইন এবং পুলিশের চোখে ধুলো দেওয়ার উদ্দেশ্যে নিজেরাই টেলিগ্রাফ করেছে। মনসুর যে পুলিশের ভয় লুকিয়ে বেড়াচ্ছে সে কথা কারুর অজানা নয়। তাই চিঠি এবং টেলিগ্রাফ জাল কিনা তা সরাসরি বিচার করার কোনো উপায় নেই। মনসুর কত বছর পর ধরা পড়বে বা আদেও ধরা পড়বে কি না তার কোনো নিশ্চয়তা নেই। সাথে আবার এও মনে হলো, যারা বিলায়েত হোসেনকে টাকার জন্য খুন করতে পারে তারা কি জেনে বুঝে মনসুরকে বাঁচিয়ে রাখবে? এসব নানা রকম ভাবনায় প্রিয়নাথের মন সত্যিই অশান্ত হয়ে রইল। পরদিন সকালে উকিলবাবুর কাছে যেতে তিনি বললেন, বলুন প্রিয়নাথ বাবু, এই কেসের ব্যাপারে প্রথমে আপনার যা ধারণা হয়েছিল কালকের পরও কি তেমনই আছে? আপনার মক্কেলরা যা প্রমাণ সংগ্রহ করে রেখেছে তাতে তাদের যে কোনো দোষ আছে এই কথা সহজে বলা যায় না। তবু আমার মনের সন্দেহ এখনো দূর হয়নি। আপনার মনে এমন কি সন্দেহ যা এখনো দূর হয়নি? সেই দুটো চিঠি যে মনসুর আলীর লেখা এবং টেলিগ্রাফ দুটিও যে তারই পাঠানো, তা আমি কিভাবে বিশ্বাস করব? কেন, সে ব্যাপারে রামেশ্বর আর হেসারউদ্দিন আপনার কাছে যে এজাহার দিয়েছে তাই তো যথেষ্ট। তা বটে, কিন্তু এই গুরুতর অভিযোগ যখন তাদের নামেই, তখন নিজেদের বাঁচানোর জন্য তারা মিথ্যা কথা বলতে পারে নাকি? আচ্ছা আচ্ছা, যদি ধরেই নি তারা মিথ্যে বলছে, তাহলেও বালিগঞ্জের ভিতর এমন কি কোনো লোক নেই যে মনসুর আলীর হাতের লেখা চিনতে পারে? সেই চেষ্টা আমি করে দেখেছি, কিন্তু বালিগঞ্জের ভিতরে এমন কোনো লোককেই পাইনি যে মনসুর আলীর হাতের লেখা দেখলে চিনতে পারবে। আরও একটা ব্যাপারে চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি সেই লেখা দেখে বলতো যে সেটা মনসুর আলীর লেখা, তাহলেও কিভাবে নিশ্চিত হওয়া যায় যে সেটা সত্যি মনসুর আলীর? কারণ এই কলকাতা শহরে এমন লোকের অভাব নেই যারা একজনের লেখা দেখে হুবহু ঠিক একই রকম লিখে দিতে পারে। এই অবস্থায় আপনার মনের সন্দেহ আমি কিভাবে দূর করতে পারি আপনিই বলুন। উপায় আছে, এবং আমার বিশ্বাস যে আপনি সাহায্য করলে সেই উপায় কাজে লাগাতে পারবো। কি উপায়? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। মনসুরকে উপস্থিত না করতে পারলে এই ধন্দ সহজে যাবে না। তাই তো মনে হচ্ছে, কিন্তু যে লোক জেলের ভয় এতদিন লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে সে কি এত সহজে ধরা দেবে? আপনি একটু ভেবে দেখুন, বিলায়েত বেঁচে থাকতে মনসুর যখন পালিয়ে বেড়াতো তখন তার প্রতি পদক্ষেপের খবর হেসারউদ্দিন আর রামেশ্বরের কাছেই থাকত। বাবা মারা যাওয়ার পর তার নিকটাত্মীয় বলতে একমাত্র হেসারউদ্দিনই। এই অবস্থায় তারা দুজন মনসুরের কোনো খবর জানে না। এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা হলো? এত উপকার করার পরেও হেসারউদ্দিন এবং রামেশ্বরের এই দুর্দিনে মনসুরের বেরিয়ে আসাই স্বাভাবিক। আপনি যা বললেন তা খুবই বাস্তব, আর এও আমার বিশ্বাস যে মনসুর আলী কোথাও লুকিয়ে আছে। তা হেসারউদ্দিন ও রামেশ্বর জানে, কিন্তু তারা সেটা স্বীকার করবে কি? ওরা আমাদের প্রস্তাবে রাজি হোক বা না হোক, আমার মনে হয় অন্তত একবার চেষ্টা করা উচিত। আপনি চেষ্টা করলে হবে না, আমি ওদের আলাদা করে ডেকে পাঠিয়ে দেখছি কি করা যায়। এইখানে আমার আরেকটা কথা জিজ্ঞাসা আছে, যদি ওরা মনসুরকে এই শর্তে আপনার সামনে নিয়ে আসে যে সমস্ত ঘটনা স্বীকার করার পর আপনি তাকে ছেড়ে দেবেন, তাতে কি আপনি রাজি? এই বিষয়ে নিশ্চিতভাবে আমি কোনো কথা দিতে পারবো না, কারণ আমি নিজেই একজন পুলিশের লোক। মনসুর আলীর 6 মাসের জেল হয়েছে, সে শাস্তির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং বিশেষত তাকে ধরবার জন্য ওয়ারেন্ট জারি হয়েছে। এই সব জানা সত্ত্বেও সে আমার সামনে উপস্থিত হয়ে তার যা কিছু বলবার আছে তা বলবে, অথচ আমি তাকে ধরব না। এমন প্রতিশ্রুতি দেওয়াই আকাশ কুসুম কল্পনা। সবটাই বুঝতে পারছি প্রিয়নাথ বাবু, কিন্তু কি করি? একমাত্র এই প্রস্তাবেই যদি ওরা মনসুর আলীকে এখানে নিয়ে আসে, তাহলেই বর্তমান মোকদ্দমার সব কথা পরিষ্কারভাবে বোঝা সম্ভব। এরকম প্রস্তাবে অন্য কোনো পুলিশ কর্মচারী প্রথমে রাজি হলেও শেষে সেই কথা কতদূর রাখতে পারবেন সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আপনি আমাকে বহুকাল ধরে চেনেন, আমি এতে কখনোই রাজি হতে পারবো না। দেখুন, আপনাকে আমি চিনি বলেই আপনার কাছে এমন প্রস্তাব করার সাহস পেলাম। আমার অচেনা কোনো পুলিশ কর্মচারী হলে
তার কাছে এসব কথা বলার প্রশ্নই ছিল না। ব্যাপারটা নিয়ে আর একটু চিন্তা করে আপনাকে জানাচ্ছি। ভালোই ভালো যত তাড়াতাড়ি এবং নির্বিঘ্নে সবটা মিটিয়ে ফেলা যায় ততই মঙ্গল। উকিলবাবুর সঙ্গে এই আলোচনার পর সন্ধেবেলা আরেকবার এসে তার সঙ্গে দেখা করবেন এই বলে প্রিয়নাথ বেরিয়ে এলেন। উকিলবাবুর এই প্রস্তাবে তার ব্যক্তিগত কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা এমন সব চিন্তা মাথায় ঘুরতে লাগলো, কিন্তু অনেক ভেবেও তিনি কিছু স্থির করতে পারলেন না। উকিলবাবুর সঙ্গে কথা মতো সময়ে তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন প্রিয়নাথ। ঘরে তিনি একা বসেছিলেন। প্রিয়নাথ ঘরে ঢুকতেই তিনি বললেন, আপনি বেরোনোর পরেই আমি হেসারউদ্দিন ও রামেশ্বর দুজনকে ডেকে পাঠিয়েছিলাম। তাদের কথায় মনে হলো যে মনসুর আলী কোথায় লুকিয়ে আছে তা তারা জানে, কিন্তু তাকে আপনার সামনে উপস্থিত করতে তারা কোনোভাবেই রাজি হলো না। যে যে প্রস্তাব আমি আপনার কাছে করেছিলাম শেষে তাও তাদের বললাম, তারপরও রাজি হলো না। আপনার সামনে আর একবার চেষ্টা করে দেখব। প্রিয়নাথ এবং উকিলবাবুর কথোপকথনের মধ্যেই রামেশ্বর ও হেসারউদ্দিন ঘরে ঢুকল। তাদের দেখেই উকিলবাবু বললেন, প্রিয়নাথবাবু অনেকক্ষণ আগেই এসেছেন, তোমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমার প্রস্তাবটা সম্পর্কে কিছু ভাবলে? নতুন করে আর কি ভাবব? আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, মনসুর আলী কোথায় আছেন আমি তা জানি না। দেখো রামেশ্বর, আমি এমন কিছু করব না যাতে তোমরা বিপদে পড়ো। তোমাদের সামনে এখন ঘোর বিপদ, আর তোমাদের এই আসন্ন বিপদ থেকে রক্ষার চেষ্টা করাকে আমি আমার কর্তব্য বলে মনে করি। দেখুন, আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী তা আমরা জানি, কিন্তু আপনি তো এও জানেন যে মনসুর আলী জেলে যাবার ভয়ে কেমন সিটিয়ে আছে। মনসুর ভয় পেয়েছে তা আমি জানি, কিন্তু আমি এও নিশ্চিত যে একদিন না একদিন মনসুর ধরা পড়বেই, এবং সেদিন তাকে জেলেও যেতে হবে। তার চেয়ে এখন যদি ও সামনে আসে তাহলে তোমাদের বিপদের সম্ভাবনা থাকছে না। আপনি আমাদের ভালোর জন্যই এত কিছু বলছেন তা আমরা বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন তো? আমরা একেবারে নিরুপায় হয়ে পড়েছি। এই যে অনুসন্ধানকারী অফিসারকে তোমরা দেখছো, এনার পরামর্শ মতো না চললে ইনি পদে পদে তোমাদের কাছে বাধা সৃষ্টি করবে। তা নিশ্চয়ই তোমাদের নতুন করে বুঝিয়ে বলতে হবে না। তাছাড়া একটা কথা বলছি, মন দিয়ে শোনো। যে মামলার অনুসন্ধান ইনি করছেন, ইচ্ছে করলে সে মামলা ইনি অনেক দিন পর্যন্ত নিজের তদারকে রাখতে পারেন। ওদিকে তোমাদের এজাহারে তোমরা নিজেরাই বলেছ, প্রথমত মনসুর আলী জেলের আদেশ হলেও সে যে কোথায় লুকিয়ে আছে সেটা তোমরা জানো। দ্বিতীয়ত মনসুর আলীকে ধরার জন্য আবার অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, সেটাও তোমরা জানো। তৃতীয়ত মনসুর আলীকে পুলিশ খুঁজছে, সেটাও তোমরা জানো। অথচ সেই মনসুর আলীকে তোমরা লুকিয়ে রেখেছ, তাকে অন্যত্র পালিয়ে যেতে সাহায্য করেছ। এখন এই অবস্থায় সমস্ত অভিযোগে তোমাদের শাস্তির ব্যবস্থা করা এনাদের পক্ষে খুব একটা কঠিন কাজ হবে বলে আমার মনে হয় না। এবার দেখো, তোমাদের শাস্তি যদি হয়ে যায় তাহলে মনসুর আলী আর কদিনই লুকিয়ে থাকতে পারবে। এবার এই গোটা পরিস্থিতি থেকে একমাত্র আমি তোমাদের উদ্ধার করতে পারি। এবার তোমরা ভাবো আমার কথা শুনবে কিনা। উকিলবাবুর কথা শুনে হেসারউদ্দিন ও রামেশ্বর বেশ কিছুক্ষণ চুপ করে রইল। কিছুক্ষণ পরে হেসারউদ্দিন বলল, আপনি আগের বার যা বলেছিলেন, যদি প্রিয়নাথ বাবু মনসুর আলীকে আটক না করে, শুধুমাত্র তার যা কিছু বক্তব্য আছে তা শুনে যদি তাকে ছেড়ে দেন, তাহলে আমরা মনসুর আলীকে খুঁজে দেখতে পারি। যদি তাকে পেয়ে যাই তাহলে আপনাদের সামনে এনে তাদের উপস্থিত করব। হেসারউদ্দিনের কথা শুনে উকিলবাবু প্রিয়নাথকে জিজ্ঞেস করলেন, এ সম্পর্কে আপনার কিছু মতামত আছে? দেখুন, এদের কথা শুনে আমি যা বুঝতে পারছি তাতে এদের প্রস্তাবের সম্মত না হলে মনসুর আলীকে পাওয়ার যেটুকু সম্ভাবনা আছে তাও আর থাকবে না। এবার আপনি বিবেচক মানুষ, সমস্ত পরিস্থিতি বিচার করে দেখুন কি করবেন। উকিলবাবুর সমস্ত কথা শুনে প্রিয়নাথ বেশ চিন্তায় পড়ে গেলেন, কিন্তু এদের প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় তার হাতে নেই। হয়তো সেটা বুঝতে পেরেই প্রিয়নাথ হেসারউদ্দিন ও রামেশ্বরের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। প্রিয়নাথের থেকে এ সম্পর্কে আশ্বাসবাক্য পেয়ে হেসারউদ্দিন ও রামেশ্বর গোপনে উকিলবাবুর সঙ্গে কী সব পরামর্শ করল, এবং তারপর প্রিয়নাথকে সেখানে অপেক্ষা করতে বলে তারা দুজন চলে গেল। প্রায় আধ ঘন্টা পরে রামেশ্বর ও হেসারউদ্দিন এক ব্যক্তিকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। ইনি হলেন মনসুর আলী। এবার এনাকে কি জিজ্ঞাসা করবেন বা এনার থেকে আপনার কি জিজ্ঞেস করার আছে
সেসব তাড়াতাড়ি জিজ্ঞেস করে এনাকে ছেড়ে দিন। ওদের কথা শুনে প্রিয়নাথ উকিলবাবুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কি এর আগে মনসুর আলীকে দেখেছেন? না, এর আগে আমি কখনো মনসুর আলীকে দেখিনি। আপনি যখন মনসুর আলীকে চেনেনই না, তখন আমি কিভাবে বিশ্বাস করব যে উনি মনসুর আলী? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখন এরা যত তাড়াতাড়ি সম্ভব বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অন্য কাউকে মনসুর আলী সাজিয়েও নিয়ে আসতে পারে। তাহলে এখন কি করণীয়? উকিলবাবুর কথা শুনে বেশ খানিকক্ষণ চিন্তা ভাবনা করার পর হঠাৎ প্রিয়নাথ কোথায় যেন চলে গেল এবং বেশ খানিকক্ষণ পর যেসব ব্যক্তি হেসারউদ্দিন ও রামেশ্বরের নামে দরখাস্ত করেছিল তাদের মধ্যে একজনকে নিয়ে ফিরে এলেন। ঘরে ঢুকে প্রিয়নাথ তাকে সমস্ত বৃত্তান্ত বিস্তারিত শোনাবার পর সেই ব্যক্তি বললেন যে তারা যাদের বিরুদ্ধে দরখাস্ত করেছিলেন এরাই সেই হেসারউদ্দিন ও রামেশ্বর মুখোপাধ্যায় এবং তাদের সঙ্গের সেই ব্যক্তিটিকেও তিনি মনসুর আলী বলেই চিহ্নিত করলেন। প্রিয়নাথের মনে যে সন্দেহের সৃষ্টি হয়েছিল তা এই দরখাস্তকারীর কথা শুনে মিটে গেল। এরপর কি ঘটেছিল সেটা জিজ্ঞেস করতেই মনসুরের কথার উত্তরে রামেশ্বর ঠিক যেভাবে বলেছিল সেইভাবেই ঘটনাগুলো বলতে লাগলো। চিঠি দুটো যে তারই লেখা এবং টেলিগ্রাম দুটো যে তারই পাঠানো সেটা সে অস্বীকার করল না এবং আরও বলতে লাগলো তার বৃদ্ধ বাবা বিলায়েত হোসেন প্রকৃতই কলেরা রোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেছেন। মনসুর আলীর কাছ থেকে সমস্ত ঘটনা জানার পর যাদের বিরুদ্ধে দরখাস্ত হয়েছিল তাদের ওপর প্রিয়নাথের আর কোনো রকম সন্দেহ রইল না। মনসুর যা যা বললেন সবটাই লিখে নিয়ে তাকে নিজের ইচ্ছে মতো যেখানে খুশি চলে যেতে আদেশ দিলেন। মনসুর আলীকে এভাবে সামনে থেকে পেয়েও ধরতে না পারার জন্য প্রিয়নাথকে শেষ পর্যন্ত প্রচুর জবাবদিহি করতে হয়েছিল ঠিকই, কিন্তু তাতে তার বিশেষ কোনো ক্ষতি হয়নি। উচ্চপদস্থ কর্তৃপক্ষরা যখন বুঝতে পারলেন যে একটা গুরুতর বিষয়ের হাঁড়ির খবর বের করে আনার জন্য তিনি মনসুর আলীকে ধরে আনেননি, তখন তারা প্রিয়নাথকে রেহাই দিয়েছিলেন। মনসুর আলীও আর বেশি দিন লুকিয়ে থাকতে পারেননি। দরখাস্ত নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট মিটে গেলে কিছুদিন পরেই একদিন সন্ধ্যার সময় হেসারউদ্দিন এবং রামেশ্বর প্রিয়নাথের সামনে হাজির হয় এবং বলে, আপনি আগে মনসুরকে না ধরে আমাদের যে কি উপকারটাই না করেছেন তা বলে বোঝাতে পারবো না। এখন আমাদের মতে মনসুরের আর লুকিয়ে থাকা ঠিক হবে না, এবার তার সবার সামনে উপস্থিত হওয়াটা দরকার। চিরদিন যদি তাকে এইভাবে পালিয়ে বেড়াতে হয় তাহলে সে স্বাধীনভাবে জীবন কাটাবে কি করে? এরকম চলতে থাকলে কোনো দিনও কি মনসুর সুখে থাকবে? আমরা প্রথমে স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি আপনার প্রতিজ্ঞা পালন করবেন, কিন্তু যখন দেখলাম আপনি আপনার কথা রেখে অনায়াসেই মনসুর আলীকে ছেড়ে দিয়েছেন, সেই সময় থেকেই আমরা যে আপনার কত বড় ভক্ত হয়ে পড়েছি তা বলে বোঝাতে পারবো না। এই জন্যই আজ আমরা মনসুর আলীকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং ওকে আপনার হাতে সঁপে দিতে চাই। এখন আপনার যা কর্তব্য আপনি তা করতে পারেন। এই বলে মনসুর আলীকে প্রিয়নাথের কাছে রেখে তারা চলে গেল। পরদিন সকাল 10টা নাগাদ প্রিয়নাথ মনসুর আলীকে আলিপুরে পাঠিয়ে দিলেন। সেই দিন থেকে 6 মাসের জন্য সে জেল খাটছে। মনসুর আলীর কাছ থেকে আগে যে সমস্ত তথ্য জানতে পারা গিয়েছিল সেই তথ্য এবং দরখাস্ত সম্বন্ধীয় অনুসন্ধানের বিবরণ ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠানোর জন্য মনস্থির করলেন প্রিয়নাথ, কারণ তার সম্পূর্ণরূপে বিশ্বাস হয়েছে যে হেসারউদ্দিন বা রামেশ্বর দুজনের কেউই কোনো রকম দোষে দোষী নয়। এখন প্রিয়নাথ তার অনুসন্ধানের রিপোর্ট লিখে তৈরি করলেন ঠিকই, কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সেটা পাঠাবার আগে তার মনে হলো যে গ্রামে বৃদ্ধ বিলায়েত হোসেন মারা গেছেন সেখানে একটু খোঁজ খবর নেওয়াটা দরকার, নয়তো এই অনুসন্ধান সামান্য হলেও অসম্পূর্ণ থেকে যাবে। এই ভেবে বৃদ্ধের মৃত্যু হয়েছিল যে গ্রামে, সেই গ্রামের স্থানীয় পুলিশের কাছে একটা চিঠি লিখে পাঠালেন প্রিয়নাথ। তাতে এও উল্লেখ করে দিলেন যে কোন কোন বিষয়ের পরিপূর্ণ অনুসন্ধান করা দরকার। এরপর আদেশ মতোই স্থানীয় পুলিশ অনুসন্ধান করে তার রিপোর্ট যথাসময় পাঠিয়ে দিলেন। রিপোর্ট অনুযায়ী মনসুর আলী নামে একজন লোক সেখানকার জনৈক মুসলিম বাড়িতে কিছু সময়ের জন্য দিন যাপন করেছিলেন। এরপর শারীরিক অসুস্থতার কারণে তার বৃদ্ধ পিতা বিলায়েত হোসেন তাকে দেখতে এলেন। কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে, তবে আশ্চর্যজনকভাবে ছেলের আলোগ্য লাভের পর বিলায়েত হোসেন কলেরা রোগে মারা যান। গ্রামের একজন চিকিৎসক অসুস্থ অবস্থায় বৃদ্ধের চিকিৎসা করেছিল ঠিকই,
কিন্তু কোনো ওষুধই কাজে দেয়নি। শেষ পর্যন্ত মৃত্যুর পর গ্রামের 8-10 জন লোক মিলে সেই মৃতদেহ গ্রামের বাইরে নিয়ে গিয়ে কবর দেন। তখনকার মতো সমস্ত পারলৌকিক ক্রিয়া গ্রামের একজন মোল্লার দ্বারা করানো হয় এবং গ্রামের অনেক মুসলমান ও ফকিরকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। স্থানীয় পুলিশের রিপোর্ট থেকে এই সমস্ত তথ্য জানার পর প্রিয়নাথের মনে আর কোনো সন্দেহ রইল না। তখন রামেশ্বর ও হেসারউদ্দিনকে নির্দোষ সাব্যস্ত করে রিপোর্টের সাথে অভিযুক্ত দুজনকেই ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠানো হলো। দরখাস্তের সমস্ত ঝঞ্ঝাট সেখানেই মিটে গেল। রামেশ্বর মুখোপাধ্যায় বালিগঞ্জে থাকত, এটা সত্যি কথা, কিন্তু ভবানীপুরে তার যে একজন রক্ষিতা ছিল সে ব্যাপারে অনেকেই জানত না। আগের ঘটনার প্রায় 7-8 বছর পরে সেই মহিলার যথাসর্বস্ব চুরি যায়। দুর্ভাগ্যবশত প্রিয়নাথকেও সেই কেসের অনুসন্ধান করতে অন্যান্যদের সাথে সেখানে যেতে হয়। চুরি যাওয়ার সময় এবং পদ্ধতি জানতে পেরে রামেশ্বর ছাড়া অন্য কারোর ওপর প্রিয়নাথের সন্দেহ হয়নি, কিন্তু অপহৃত জিনিসপত্র না পেলে কিছুই করা যাবে না। পরের দিন থেকে প্রিয়নাথ গোপনে রামেশ্বরের গতিবিধির ওপর নজর রাখতে লাগলেন। কালীঘাটে রামেশ্বরের এক পরিচিত বন্ধু থাকত। একদিন সন্ধেবেলায় রামেশ্বর তার বন্ধুর বাড়ি গেলে প্রিয়নাথও তার পিছু ধাওয়া করেন। জানতে পারেন রামেশ্বর সেদিন সেখানেই রাত কাটাবে। তাদের দুজনের গোপন কথাবার্তা শোনার জন্য প্রিয়নাথ ঠিক করেন বাড়ির পেছন দিকে লুকিয়ে থাকবেন। যেমন ভাবা তেমন কাজ। লুকিয়ে লুকিয়ে শুনতে পেলেন খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার আগে বন্ধু রামেশ্বরকে জিজ্ঞেস করল, আচ্ছা, পুলিশ কি সেই চুরির অনুসন্ধান এখনো চালিয়ে যাচ্ছে নাকি ছেড়ে দিয়েছে? প্রথমে মনে হয়েছিল ছেড়ে দিয়েছে, তবে এতদিন পর খবর পেলাম পুলিশের এক কর্মচারী এখনো নাকি অনুসন্ধান চালাচ্ছে। আমাকেই সন্দেহ করছে। তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে তো তোমার তো আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন। যে কর্মচারী আমাকে সন্দেহ করছে তার জন্য চিন্তা ভাবনা করতে হবে না। দরকার হলে আমি আবার অনায়াসেই তার চোখে ধুলো দিতে পারবো। সে কি, পুলিশের চোখে ধুলো দেওয়াটা কি অতটা সহজ হবে? হ্যাঁ, আমার কাছে এটা জলবত্তর লং, কারণ এর আগেও আমি একবার তার চোখে ধুলো দিয়েছি। তাই নাকি? তাহলে তো ঘটনাটা বেশ শুনতে হচ্ছে। আচ্ছা, বালিগঞ্জে সেই বৃদ্ধ বিলায়েত হোসেনের কথা তোমার মনে আছে? তা অবশ্য আছে। সেই যেই ছেলেটাকে দেখতে গিয়ে বেচারা কলেরায় আক্রান্ত হয়ে মারা গেল। মিথ্যে কথা। বুড়োটাকে আমরাই গঙ্গায় ফেলে খুন করেছি। শেষে তার সর্বস্ব চুরি করে মহা আনন্দে বেশ কিছুদিন সময়ও কাটিয়েছি। সে কি, বুড়ো যে কলেরা রোগে মারা গেছে সেটাই তো সবাই জানে, এমনকি তার ছেলেও নিজের মুখে এই কথা স্বীকার করেছে। বুড়ো ছেলে যে সত্যি কথা বলছে তুমি সেটা জানতে কি করে? পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা অর্থ, চেষ্টা এবং লোকবল দ্বারা সম্ভব নয়। তবে কি সত্যি বুড়োটাকে তোমরা খুন করেছিলে? তা নাহলে এতদিন পর্যন্ত অর্থ ব্যয় করতাম কোথা থেকে? তার নিজের ছেলেই আমাদের ফাঁদে পড়ে গেল। গ্রামের লোকেরাও অর্থের লোভে হাতে চলে এলো। সুতরাং তারপর পুলিশের চোখে ধুলো দেওয়া এমন কিছু কঠিন কাজ ছিল না। এত বড় একটা খুন করে যখন পরিত্রাণ পেয়ে গেলাম, তখন এই সামান্য চুরির জন্য আমি ভয় করব? পুলিশ যদি আমাকে সন্দেহ করে করুক, কিন্তু চুরির জিনিস আমার কাছে না পেলে আমার কিছুই করতে পারবে না। প্রমাণ তো নেই। রামেশ্বর ও তার বন্ধুর কথা এতক্ষণ চুপিসারে শুনছিল প্রিয়নাথ। কি সর্বনাশ! এত তল্লাশি, এত রিপোর্ট, সবই কি তাহলে মিথ্যে? যে রামেশ্বরকে নির্দোষ ভেবে ছেড়ে দেওয়া হলো, আসলে সেই সম্পূর্ণরূপে দোষী, সেই বৃদ্ধ বিলায়েত হোসেনের হত্যাকারী। আসল রহস্য বুঝতে না পেরে এরকম কত অন্যায় কাজই না হয়ে চলেছে। এরপর একদিন মনসুর আলীর সাথে দেখা করেন প্রিয়নাথ। ইতিমধ্যে সে জেল থেকে অনেকদিন হলো খালাস হয়ে গেছে। তাকে তার বাবার কথা পুনরায় জিজ্ঞেস করায় সে প্রিয়নাথের কথার কোনো উত্তর দিল না, কেবল মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলো। প্রিয়নাথ বুঝল যে সত্যিই সে রামেশ্বরের দুষ্ট অভিসন্ধিতে পা দিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে। চুরির মামলা মোকদ্দমায় রামেশ্বর পুলিশের চোখে ধুলো দিলেও পুরোপুরি ফাঁকি সে দিতে পারেনি। সেদিনের পর সে শহর ত্যাগ করে পালিয়ে যায়।
কিন্তু কোথায় যে যায় তা কেউ বলতে পারেনি। এমনকি আজ পর্যন্ত সে পালিয়ে বেড়াচ্ছে। শুনছিলেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী চক্রভেদ। আজ গল্প পাঠে ছিল সায়ন্তন, ভাষান্তর ও নাট্যরূপ প্রদান ওহি বন্দ্যোপাধ্যায়। দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের চরিত্রে প্রীতম মুখোপাধ্যায়, ইন্সপেক্টর গৌরীমোহনের চরিত্রে সায়ন্তন, রামেশ্বর মুখোপাধ্যায়ের চরিত্রে আড্ডাবাজ থেকে প্রদীপ্ত চৌধুরী, সেলিম শেখের চরিত্রে সৌভিক, কালীনাথ সান্যালের চরিত্রে রমাকান্ত, বেলাল চৌধুরীর চরিত্রে শ্রীরূপ, উকিল হরিপদ লাহিড়ির চরিত্রে ব্যোমকেশ, রামেশ্বরের বন্ধুর চরিত্রে সুপ্রভ, মনসুরের চরিত্রে দীপ, শব্দগ্রহণ রাজদীপ, হেসারউদ্দিন গল্পের সূত্রধার এবং গল্পের সাউন্ড ডিজাইন আমি আর্য, পোস্টার ডিজাইন সৌভিক। আমরা টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এসো গল্প পড়ি, আড্ডাবাজ, স্টোরি অফ টুমরো বাংলা, স্কেরি টেলস, অব্যক্ত, মিডনাইট স্টোরিজ এবং গল্পের ঠিকানাকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। তা কেমন লাগলো আমাদের আজকের গল্প? খারাপ ভালো যাই লেগে থাকুক না কেন, আমাদের কিন্তু কমেন্ট করে জানাতেই হবে সেগুলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শেষ হলো আমাদের আজকের গল্প। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ভালো থাকবেন, শুভরাত্রি।